আমার নাম অঞ্জলি। আমার বয়স ২৯। আমার স্বামী বিকাশ প্রায় ১০ বছর হল মারা গিয়েছে। আমাদের বিয়ে হয়েছিল মাত্র ২ বছর, তারপরেই একটা পাহাড়ি দুর্ঘটনায় সে মারা যায়। আমি তখন অন্তঃসত্ত্বা, আর সন্তান প্রসবের পর আমার শ্বশুর বীরেন্দ্র আমাকে তার বাড়িতেই রেখে দেন। বলেন, অঞ্জলি, তুমি আমার ছেলের স্ত্রী, আমার বাড়ি তোমারও বাড়ি গু। আমি রয়ে গেলাম শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর বীরেন্দ্র তখন বিধুর। আমার শাশুড়ি মারা গিয়েছিলেন অনেক আগে। আমরা ৩ জন থাকতাম, আমি, আমার ছেলে বিশাল, আর আমার শ্বশুর বীরেন্দ্র। বিকাশের মৃত্যুর পর তিনিই আমাদের দেখাশোনা করেন। গতকাল রাতে বীরেন্দ্র আমার ঘরে এসেছিলেন। বিশাল তখন তার বন্ধুর বাড়িতে গিয়েছিল। বীরেন্দ্র এসে হাঁটু গেড়ে বসেছিলেন আমার সামনে। আমি অবাক। বাবা, আপনি এভাবে বসছেন কেন? আমি জিজ্ঞাসা করেছিলাম। আমার হাত ধরে তিনি বলেছিলেন, অঞ্জলি, আমি তোমাকে অনেক দিন ধরে ভালোবাসি, শুধু একজন বোমা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি তোমাকে বিয়ে করতে চাই। সবার সামনে, প্রকাশ্যে গু। আমি মাথা খারাপ হয়ে গিয়েছিলাম এটা শুনে। বাবা, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনার ছেলের স্ত্রী, আপনার বোমা। বীরেন্দ্র আমার হাত ছাড়েননি। অঞ্জলি, তুমি এই বাড়িতে থেকেছ প্রায় ১০ বছর। আমরা যেভাবে একসাথে থাকি, সবাই আমাদের স্বামী স্ত্রী বলেই ভাবে। আমি শুধু চাই সেটা সত্যি হোক। আমি চিৎকার করে উঠেছিলাম, না, আমি কখনোই আপনাকে বিয়ে করব না। আপনি আমার শ্বশুর, আমি আপনার বোমা। আমরা কখনোই স্বামী স্ত্রী হতে পারি না। বীরেন্দ্র উঠে দাঁড়িয়েছিলেন। তুমি ভেবে দেখো, অঞ্জলি। আমি অনেক সম্পত্তির মালিক। আমি মারা গেলে সব তোমার ও বিশালের থাকবে। বিশাল আমার একমাত্র নাতি। আর তুমি আমার স্ত্রী গো। আমি সেই রাতে ঘুমাতে পারিনি। সকালে উঠে দেখি বীরেন্দ্র বাইরে চলে গেছেন। তিনি গাড়ি নিয়ে গাংটক শহরে গেছেন তার বন্ধু রাজীবের সাথে দেখা করতে। আমি চা বানিয়ে উঠোনে বসলাম। আমার মনের মধ্যে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমি কি করব? আমি যদি বাড়ি ছেড়ে চলে যাই, কোথায় যাব? আমার বাবা মা অনেক আগেই মারা গেছেন। ভাই বোন নেই। বন্ধুবান্ধবরা সবাই দূরে। আর আমার ছেলে বিশাল, সে কিভাবে সব বুঝবে? কিছুক্ষণ পর আমার ছেলে বিশাল বাড়ি ফিরল। সে ১০ বছরের একটি ছেলে, তার বাবার মতোই দেখতে। মা, আজ কি রান্না করেছ? সে জিজ্ঞেস করল। ডাল আর আলু ভাজা, আমি বললাম। তোর দাদুকে দেখেছিস? হ্যাঁ, দাদু যাওয়ার সময় আমাকে রাস্তায় দেখেছিলেন। বলেছিলেন তিনি গাংটকে যাচ্ছেন রাজীব দাদুর সাথে দেখা করতে গু। আমি ভাবলাম আমার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। কিন্তু কোথায় যাব? এই বাড়িটাই আমার ঘর। এই বাড়িতেই আমি বিকাশের সাথে ২ বছর কাটিয়েছি। এই বাড়িতেই আমার ছেলে জন্মেছে। এই বাড়ি ছেড়ে যাওয়ার কল্পনাও করতে পারি না। হঠাৎ আমার মনে একটা চিন্তা খেলে গেল। আমি বাড়ির ভিতরে গেলাম এবং বীরেন্দ্রের ঘরে ঢুকলাম। আমি জানি তিনি তার গুরুত্বপূর্ণ কাগজপত্র একটা লোহার আলমারিতে রাখেন। সেই আলমারির চাবি সব সময় তার পাজামার পকেটে থাকে। কিন্তু তিনি কিছু কাগজপত্র তার বিছানার নিচেও রাখেন। আমি বিছানার নিচে হাত ঢুকিয়ে দেখলাম একটা ছোট বাক্স পেলাম। বাক্সটা খুলে দেখি তার মধ্যে কিছু চিঠি। চিঠিগুলো খুলে দেখি সেগুলো বীরেন্দ্র এবং একজন মহিলার মধ্যে আদান-প্রদান করা হয়েছে। মহিলার নাম মালতী। চিঠিগুলো পড়ে আমি আরও অবাক হলাম। মালতী বীরেন্দ্রের প্রথম স্ত্রীর বোন, মানে আমার শাশুড়ির বোন। চিঠিগুলো থেকে বোঝা গেল বীরেন্দ্র এবং মালতী দীর্ঘদিন ধরে একে অপরকে ভালোবাসতেন। কিন্তু তারা একসাথে হতে পারেননি, কারণ বীরেন্দ্রের বিয়ে হয়ে গিয়েছিল মালতীর বোনের সাথে। চিঠির তারিখগুলো দেখে আমি বুঝতে পারলাম এগুলো লেখা হয়েছিল আমার শাশুড়ির মৃত্যুর পরে। আমি আরও কিছু খুঁজতে থাকলাম। হঠাৎ একটা ডায়েরি পেলাম। সেটা ছিল আমার শাশুড়ির ডায়েরি। আমি ডায়েরিটা খুলে পড়লাম। তাতে লেখা ছিল আমার শাশুড়ি জানতেন বীরেন্দ্র এবং মালতীর সম্পর্কের কথা। কিন্তু তিনি কিছু বলেননি। তিনি শুধু একটা কথাই লিখেছিলেন, আমি সব জানি, কিন্তু আমি ক্ষমা করেছি। কারণ আমার স্বামী আমাকে সত্যিই ভালোবাসেন গি। ডায়েরির শেষ পাতায় আমার শাশুড়ি একটা বিষয় উল্লেখ করেছিলেন যা আমার চোখে পানি এনে দিয়েছিল। তিনি লিখেছিলেন, আমার স্বপ্নে আমার ছেলে বিকাশকে দেখলাম। সে আমাকে বলল, মা, আমার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, কিন্তু এটা কি সত্যি নাকি আমার কল্পনা? আমি ভয় পেয়ে গেলাম। বিকাশের মৃত্যু দুর্ঘটনা ছিল না? তাহলে কি ছিল? ঠিক তখনই আমি আরেকটা খাম দেখতে পেলাম।
সেটা খুলে দেখি তার মধ্যে একটা প্রপার্টির দলিল। দলিলটা দেখে আমি আরও অবাক হলাম। এটা ছিল বীরেন্দ্রের নামে থাকা একটা বাড়ির দলিল, যেটা সিকিমের রাংপোতে অবস্থিত। দলিলের তারিখ দেখে বুঝলাম এটা বিকাশের মৃত্যুর 2 মাস আগে কেনা হয়েছিল। আমি আরও খুঁজতে থাকলাম। হঠাৎ একটা চিঠি পেলাম, যেটা মালতীর লেখা। চিঠিটা বিকাশের মৃত্যুর 3 দিন আগে লেখা হয়েছিল। তাতে লেখা ছিল, বীরেন, তুমি যা করতে যাচ্ছ তা ভালো করে ভেবে দেখো। বিকাশ তোমার ছেলে। তাকে কিছু বলো না। আমরা অন্য কোনো উপায় খুঁজে বের করব গো। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। কি বলতে চেয়েছিলেন মালতী? বিকাশের সাথে কি হয়েছিল? হঠাৎ দরজার শব্দ হল। আমি তাড়াতাড়ি সব কাগজপত্র যথাস্থানে রেখে বীরেন্দ্রের ঘর থেকে বেরিয়ে এলাম। দেখি বীরেন্দ্র ফিরে এসেছেন। অঞ্জলি, তুমি কোথায়? তিনি ডাকলেন। এই যে আমি এখানে, আমি বললাম, ভয়ে আমার গলা শুকিয়ে গেছে। বীরেন্দ্র একটা প্যাকেট আমার দিকে বাড়িয়ে দিলেন। এটা তোমার জন্য। গাংটক থেকে আনলাম গো। আমি প্যাকেটটা খুলে দেখি তার মধ্যে একটা শাড়ি। ধন্যবাদ বাবা গো, আমি বললাম, কিন্তু আমার মন অন্য চিন্তায় ব্যস্ত। অঞ্জলি, গতরাতের কথাটা ভেবে দেখেছ? বীরেন্দ্র জিজ্ঞেস করলেন। হ্যাঁ বাবা, আমি বললাম। আমি আপনার প্রস্তাব মেনে নিতে পারব না। আপনি আমার শ্বশুর, আমি আপনার বুমা। আমরা এভাবেই থাকব গো। বীরেন্দ্র কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, ঠিক আছে অঞ্জলি, আমি তোমাকে জোর করব না। তবে আমার একটা অনুরোধ আছে। আগামী সপ্তাহে রাংপোতে একটা ছোট্ট বাড়ি আছে আমার। সেখানে যাব আমরা কিছুদিনের জন্য। বিশালকেও নিয়ে। কি বলো? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। রাংপো? সেই বাড়ি যেটার দলিল আমি এইমাত্র দেখলাম? কোনো বাড়ি বাবা? আমি জিজ্ঞেস করলাম। আমার একটা ছোট্ট বাড়ি আছে রাংপোতে। আমি কাউকে বলিনি এ ব্যাপারে। এটা আমার একটা গোপন বাড়ি, যেখানে আমি মাঝে মাঝে যাই নিরিবিলি থাকতে গু। বীরেন্দ্র বললেন। আমি বুঝতে পারলাম তিনি মিথ্যা বলছেন। তিনি জানেন না যে আমি তার গোপন দলিল দেখেছি। ঠিক আছে বাবা, আমরা যাব খো, আমি বললাম। মনে মনে ভাবলাম, এই সুযোগে আমি আরও কিছু তথ্য জোগাড় করতে পারব। পরের সপ্তাহে আমরা রাংপোর উদ্দেশ্যে রওনা দিলাম। বিশাল খুব উত্তেজিত ছিল, কারণ সে আগে কখনো রাংপো যায়নি। আমার মনের মধ্যে ভয় এবং উত্তেজনা দুটোই ছিল। রাংপো পৌঁছাতে প্রায় 4 ঘণ্টা লাগল। বীরেন্দ্রের বাড়িটা ছিল রাংপোর একদম শেষে, একটা ছোট্ট পাহাড়ের উপরে। বাড়িটা দেখে আমি অবাক হলাম। এটা ছোট্ট নয়, বরং বেশ বড় একটা বাড়ি, সাদা রঙের। আমরা বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়িটার ভিতরে সব আসবাবপত্র দামি, নতুন। বীরেন্দ্র আমাদের বাড়ি ঘুরিয়ে দেখালেন। এই ঘরটা তোমার, আর এটা বিশালের, তিনি বললেন। আমি চারপাশে তাকাতে লাগলাম। বাড়িটা এত বড় যে এর মধ্যে হারিয়ে যাওয়া যায়। আর এটা এত পরিপাটি যে মনে হচ্ছে কেউ যেন নিয়মিত দেখাশোনা করে। বাবা, এই বাড়িটা দেখাশোনা কে করে? আমি জিজ্ঞেস করলাম। আমার একজন লোক আছে, রমেশ। সে এখানে থাকে, বাড়ি দেখাশোনা করে। বীরেন্দ্র বললেন। কোথায় সে? আমি জিজ্ঞেস করলাম। ও শুনেছি বাজারে গেছে। সন্ধ্যার মধ্যে ফিরে আসবে ঘু। বীরেন্দ্র বললেন। আমরা বিশ্রাম করলাম। বিশাল বাড়ির বাগানে খেলতে গেল। আমি জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখছিলাম। হঠাৎ আমি দেখলাম একটা গাড়ি এসে বাড়ির সামনে থামল। গাড়ি থেকে একজন মহিলা নামলেন। তিনি বছর 50-এর হবেন, কিন্তু এখনও দেখতে ভালো। তিনি বাড়ির দিকে তাকালেন, তারপর ফোনে কারো সাথে কথা বলতে লাগলেন। আমি মনে মনে ভাবলাম, এই মহিলাকে? তিনি কি সেই রমেশের সাথে এসেছেন? হঠাৎ বীরেন্দ্র আমার ঘরে এলেন। অঞ্জলি, তুমি কি বাইরে তাকিয়ে আছো? হ্যাঁ বাবা। এখানকার দৃশ্য খুব সুন্দর। বাইরে একটা গাড়ি এসেছে, তা থেকে একজন মহিলা নেমেছেন। তিনি কি সেই রমেশের সাথে এসেছেন? আমি জিজ্ঞেস করলাম। বীরেন্দ্রের মুখ ফ্যাকাশে হয়ে গেল। না, ও আমার এক আত্মীয়। আমি জানতাম না যে সে আসবে। তুমি একটু অপেক্ষা করো, আমি দেখে আসি কি। এই বলে তিনি দ্রুত বাইরে চলে গেলেন। আমি জানালা দিয়ে দেখলাম বীরেন্দ্র বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং সেই মহিলার কাছে গেলেন। তারা কথা বলতে লাগলেন, তারপর একসাথে গাড়িতে উঠে কোথাও চলে গেলেন। আমার মনে হলো এটা আমার সুযোগ। আমি বাড়ি খুঁজতে শুরু করলাম। আমি প্রথমে বীরেন্দ্রের ঘরে গেলাম। সেখানে একটা বড় আলমারি ছিল।
আমি সেটা খুললাম, কিন্তু সেখানে শুধু কাপড়চোপড় ছিল। আমি আরও খুঁজতে লাগলাম। হঠাৎ আমি দেখলাম বিছানার নিচে একটা সুইচ। আমি সেটা টিপলাম আর দেখি আলমারির পিছনের দেওয়াল খুলে গেল। সেখানে একটা ছোট্ট ঘর ছিল। আমি ভয়ে ভয়ে সেই ঘরে ঢুকলাম। ঘরের মধ্যে ছিল একটা ছোট্ট টেবিল আর তার উপরে কিছু ফাইল। আমি ফাইলগুলো খুললাম। সেগুলো ছিল কিছু ব্যাংক স্টেটমেন্ট। আমি দেখলাম বীরেন্দ্রের নামে প্রচুর টাকা জমা আছে, কিন্তু সেই টাকা এসেছে কোথা থেকে? হঠাৎ আমি একটা ছবি দেখতে পেলাম। সেই ছবিতে ছিল আমার স্বামী বিকাশ, বীরেন্দ্র আর একজন অপরিচিত লোক। ছবির পিছনে লেখা ছিল প্রথম সফল অপারেশন 1996। আমি আরও খুঁজতে লাগলাম। একটা লকার দেখতে পেলাম, কিন্তু সেটা খোলার জন্য পাসওয়ার্ড লাগবে। আমি বিভিন্ন পাসওয়ার্ড ট্রাই করলাম, বীরেন্দ্রের জন্মদিন, তার স্ত্রীর নাম, বিকাশের জন্মদিন, কিন্তু কোনোটাই কাজ করল না। হঠাৎ আমার মনে হল মালতীর জন্মদিন ট্রাই করি। আমি চিঠিগুলোতে তার জন্মদিন দেখেছিলাম 10051960। আমি সেটা টাইপ করলাম আর লকার খুলে গেল। লকারের ভিতরে ছিল একটা ডায়েরি আর একটা পিস্তল। আমি ডায়েরিটা খুললাম আর পড়তে শুরু করলাম। ডায়েরিটা ছিল বীরেন্দ্রের লেখা। আজ আমাদের প্রথম অপারেশন সফল হল। আমরা 3 কেজি সোনা পাচার করলাম সিকিম থেকে নেপালে। রাজীব আর আমি এখন বড় ব্যবসায়ী হতে যাচ্ছি। আমি আরও পড়লাম। ডায়েরি থেকে জানলাম বীরেন্দ্র, রাজীব আর আরও কয়েকজন মিলে একটা পাচার চক্র চালাতেন। তারা সোনা, অস্ত্র, এমনকি মানুষও পাচার করতেন সিকিম থেকে নেপাল, ভুটান আর চীনে। আমি আরও পড়তে থাকলাম, আর হঠাৎ আমার চোখে পড়ল বিকাশের নাম। বিকাশ আমাদের অপারেশন সম্পর্কে জেনে ফেলেছে। সে বলছে সে পুলিশে খবর দেবে। আমি তাকে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু সে শুনছে না। মালতী আমাকে বারণ করছে, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। আমাকে বিকাশকে সরিয়ে দিতে হবে। আমার চোখে পানি এসে গেল। আমার স্বামীকে খুন করেছেন আমার শ্বশুর। আমার হাত পা কাঁপতে শুরু করল। আমি ডায়েরিটা বন্ধ করে লকারে রাখলাম। আমার মনের মধ্যে প্রচণ্ড ভয় আর রাগ দুটোই কাজ করছিল। হঠাৎ আমি বাইরে গাড়ির শব্দ শুনতে পেলাম। বীরেন্দ্র ফিরে এসেছেন। আমি দ্রুত গোপন ঘর থেকে বেরিয়ে আলমারি বন্ধ করে দিলাম এবং ঘর থেকে বেরিয়ে আসলাম। আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করলাম, যেন আমি কোনো কিছুই জানি না। বীরেন্দ্র এবং সেই মহিলা একসাথে ঘরে ঢুকলেন। অঞ্জলি, এই হলেন মালতী, তোমার শাশুড়ির বোন। উনি আমাদের দেখতে এসেছেন। বীরেন্দ্র বললেন। আমি চমকে উঠলাম। মালতী, যার সাথে বীরেন্দ্রের সম্পর্ক ছিল। আমি তাকে নমস্কার করলাম। নমস্কার মাসিমা। নমস্কার অঞ্জলি। তুমি কেমন আছো? বিকাশের মৃত্যুর পর আমি তোমাদের দেখতে আসিনি, এর জন্য দুঃখিত। আমি বিদেশে ছিলাম, সিঙ্গাপুরে। মালতী বললেন। কোনো সমস্যা নেই মাসিমা। আমি বললাম। আপনি চা খাবেন? হ্যাঁ, হবে। মালতী বললেন। আমি চা নিয়ে এলাম। আমরা বসে চা পান করতে লাগলাম। মালতী এবং বীরেন্দ্র পুরনো দিনের গল্প করতে লাগলেন। আমি শুধু শুনছিলাম, কিন্তু আমার মন ছিল অন্যদিকে। আমি এখন এখান থেকে পালাতে চাইছিলাম, বিশালকে নিয়ে। আজ রাতে আমরা একটা ভালো খাবার খাব, বীরেন্দ্র বললেন। রমেশ বাজার থেকে মাছ নিয়ে আসবে। আমি বিশালকে ডাকলাম। বিশাল, তুমি বাগানে খেলছিলে? ভিতরে এসো। বিশাল ভিতরে এলো। মা, বাগানে একটা ছোট্ট ঝরনা আছে। আমি সেখানে খেলছিলাম। সে কি? আমি অবাক হয়ে বললাম। হ্যাঁ, বিশাল ঠিকই বলেছে, বীরেন্দ্র বললেন। বাগানের পিছনে একটা ছোট্ট ঝরনা আছে। যাও, তোমরা দেখে এসো। আমি বিশালকে নিয়ে বাগানে গেলাম। বাগানের পিছনে সত্যিই একটা ছোট্ট ঝরনা ছিল। ঝরনার পাশে একটা পাহাড়ি পথ উপরে উঠে গেছে। মা, ওই পথ দিয়ে উপরে উঠতে পারি? বিশাল জিজ্ঞেস করল। না বিশাল, এখন নয়। সন্ধ্যা হয়ে আসছে। আমরা কাল সকালে উঠব। আমি বললাম। মনে মনে ভাবলাম, এই পথটা কোথায় যায়? আমরা বাড়িতে ফিরে এলাম। সন্ধ্যা নামল। রমেশ বাজার থেকে ফিরে এলো। সে একজন মধ্যবয়সী লোক, বছর 40 বয়স হবে। সে বাজার থেকে মাছ, সবজি এবং অন্যান্য খাবার নিয়ে এসেছে। আমরা রাতের খাবার খেলাম। বীরেন্দ্র, মালতী এবং রমেশ গল্প করতে লাগলেন। আমি চুপচাপ খাবার খেলাম। রাতে যখন বিশাল ঘুমিয়ে পড়ল, আমি আমার ঘরে বসে ভাবতে লাগলাম।
আমি এখান থেকে পালাবো, কিন্তু কিভাবে? বীরেন্দ্র আমাকে সহজে যেতে দেবেন না, বিশেষ করে এখন যখন আমি তার গোপন কথা জেনে গেছি। হঠাৎ আমি মালতীকে আমার ঘরের দরজায় দেখতে পেলাম। অঞ্জলি, ঢুকতে পারি? তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আসুন, আমি বললাম। মালতী ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। অঞ্জলি, আমি জানি তুমি কি খুঁজেছ গু। আমি চমকে উঠলাম। কি বলছেন আপনি? আমি জানি তুমি বীরেন্দ্রের গোপন ঘর খুঁজে পেয়েছ। আমি তোমাকে ফলো করেছিলাম, কি মালতী বললেন। আমি জানি তুমি বীরেন্দ্রের ডায়েরি পড়েছ। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। মাসিমা, আমি ভয় পেজো না, অঞ্জলি। আমি তোমাকে সাহায্য করতে এসেছি, মালতী বললেন। সাহায্য করতে? কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। আমি জানি বীরেন্দ্র কি করেছে। আমি জানি সে বিকাশকে মেরেছে। আমি চেয়েছিলাম তাকে থামাতে, কিন্তু পারিনি। আর এখন সে তোমাকে বিয়ে করতে চায়, কারণ সে ভয় পায় তুমি সত্য জেনে ফেলবে, মালতী বললেন। আপনি কিভাবে এসব জানেন? আমি জিজ্ঞেস করলাম। আমি জানি, কারণ আমি বীরেন্দ্রকে সাহায্য করেছি বিকাশের মৃত্যুর পর সব লুকাতে। আমি এখন পস্তাচ্ছি। আমি তোমাকে সাহায্য করতে চাই, অঞ্জলি। আমি তোমাকে এবং বিশালকে এখান থেকে বের করে নিয়ে যেতে চাই, কি মালতী বললেন। আমি অবিশ্বাসের সাথে তার দিকে তাকালাম। আপনি সত্যি বলছেন? আপনি আমাদের সাহায্য করবেন? হ্যাঁ, অঞ্জলি। আমি অনেক ভুল করেছি। আমি আর করতে চাই না। আমি তোমাকে এবং বিশালকে মুম্বাইতে নিয়ে যাব, আমার বাড়িতে। সেখানে তোমরা নিরাপদে থাকতে পারবে, কি মালতী বললেন। কিভাবে পালাবো আমরা? আমি জিজ্ঞেস করলাম। আজ রাতে। রমেশ আমাদের সাহায্য করবে। সে বীরেন্দ্রের চাকর হলেও সে আমার বিশ্বাসী লোক। সে আমাদের নিয়ে যাবে গাড়িতে করে। বীরেন্দ্র ঘুমের ওষুধ খেয়েছে, সে সারারাত ঘুমাবে। আমরা ভোরে বেরিয়ে যাব, কি মালতী বললেন। আমি দ্বিধায় পড়লাম। আমি কি মালতীকে বিশ্বাস করতে পারি? যদি এটা একটা ফাঁদ হয়? কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। আমাকে বিশ্বাস করতেই হবে। ঠিক আছে মাসিমা। আমরা যাব, আমি বললাম। তুমি বিশালকে প্রস্তুত করো। তোমাদের জিনিসপত্র গুছিয়ে নাও, তবে বেশি নিও না, শুধু প্রয়োজনীয় জিনিস। আমরা ভোর 4টায় বেরিয়ে যাব, মালতী বললেন। আমি রাতভর ঘুমাতে পারিনি। আমি বিশালের জিনিসপত্র গুছালাম, তারপর আমার নিজের। আমি বিশালকে জাগালাম না, সে ঘুমাচ্ছিল। আমি ভাবলাম তাকে সকালে জাগাবো। ভোর 4টায় মালতী আমার ঘরে এলেন। অঞ্জলি, প্রস্তুত? হ্যাঁ মাসিমা, আমি বললাম। চলো, রমেশ গাড়ি নিয়ে অপেক্ষা করছে, মালতী বললেন। আমি বিশালকে জাগালাম। বিশাল, উঠো। আমরা এখন যাব। বিশাল ঘুম ঘুম চোখে উঠল। কোথায় যাব, মা? আমরা মালতী মাসিমার বাড়ি যাব, মুম্বাই। সেখানে আমরা ঘুরতে যাব। দাদু পরে আসবে, আমি বললাম। আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম। রমেশ গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। আমরা গাড়িতে উঠলাম। রমেশ গাড়ি স্টার্ট দিল। গাড়ি বাড়ি থেকে দূরে যাচ্ছিল, আমি জানালা দিয়ে বাড়ির দিকে তাকালাম। হঠাৎ আমি বাড়ির ছাদে একটা আলো দেখতে পেলাম। আমি চিৎকার করে উঠলাম, মাসিমা, দেখুন। বাড়ির ছাদে আলো। মালতী জানালা দিয়ে বাইরে তাকালেন। বীরেন্দ্র জেগে গেছে। রমেশ, আরও জোরে গাড়ি চালাও। রমেশ গাড়ির স্পিড বাড়াল। আমরা দ্রুত পাহাড়ি রাস্তা দিয়ে নেমে যাচ্ছিলাম। হঠাৎ আমরা পিছনে একটা গাড়ির শব্দ শুনতে পেলাম। বীরেন্দ্র গাড়ি নিয়ে আমাদের ফলো করছে, মালতী চিৎকার করে বললেন। আমার বুক ধক করে উঠল। বিশাল ভয়ে কাঁপতে শুরু করল। মা, কি হচ্ছে? কিছু না, বিশাল। আমরা বাড়ি ফিরছি, আমি বললাম। রমেশ আরও জোরে গাড়ি চালাতে লাগল। আমরা একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। রাস্তা খুব খারাপ ছিল, গাড়ি লাফাতে লাফাতে যাচ্ছিল। হঠাৎ আমাদের গাড়ির সামনে একটা বিশাল গাছ দেখা গেল। সেটা রাস্তার মাঝখানে পড়েছিল। রমেশ গাড়ি থামাল। এখন কি করব? আমি জিজ্ঞেস করলাম, ভয়ে আমার গলা কাঁপছিল। আমরা হেঁটে যাব। এখান থেকে শিলিগুড়ি বেশি দূর নয়। সেখান থেকে আমরা ট্রেন ধরতে পারব, মালতী বললেন। আমরা গাড়ি থেকে নামলাম। আমি বিশালকে কোলে তুলে নিলাম। আমরা হাঁটতে শুরু করলাম। জঙ্গলের মধ্যে দিয়ে একটা পথ ছিল। আমরা সেই পথ ধরে হাঁটছিলাম।
হঠাৎ আমরা পিছনে কারো পায়ের শব্দ শুনতে পেলাম। বীরেন্দ্র আমাদের ফলো করছেন। ছোট ছোট, রমেশ চিৎকার করে বলল। আমরা দৌড়াতে শুরু করলাম। বিশাল আমার কোলে কাঁদছিল। মা, আমি ভয় পাচ্ছি। ভয় পেজো না, বিশাল। সব ঠিক হয়ে যাবে আমি বললাম, যদিও আমি নিজেই ভয়ে কাঁপছিলাম। পিছন থেকে একটা গুলির শব্দ হল। বীরেন্দ্র গুলি চালাচ্ছেন। আমি চিৎকার করে উঠলাম। এদিকে, মালতী বললেন, একটা পাশের পথ দেখিয়ে। এই পথটা আরও ঘন জঙ্গলের মধ্যে যায়। সেখানে বীরেন্দ্র আমাদের খুঁজে পাবে না। আমরা সেই পথে দৌড়ালাম। পথটা খুব সংকীর্ণ ছিল, দুপাশে ঘন জঙ্গল। আমরা দৌড়াতে দৌড়াতে একটা ছোট্ট ঝরনার কাছে এসে পৌঁছালাম। এখন কোথায় যাব? আমি জিজ্ঞেস করলাম। হঠাৎ রমেশ চিৎকার করে উঠল, দেখুন ওখানে। আমরা দেখলাম একটা ছোট্ট কুঁড়েঘর ঝরনার পাশে। চলো ওখানে লুকাই, মালতী বললেন। আমরা কুঁড়েঘরে ঢুকলাম। ঘরটা খুব ছোট ছিল, কিন্তু পরিষ্কার। সেখানে একটা বিছানা ছিল, একটা টেবিল আর কিছু চেয়ার। এটা কার ঘর? আমি জিজ্ঞেস করলাম। এটা আমারই একটা গোপন আস্তানা। আমি মাঝে মাঝে এখানে আসি, বীরেন্দ্র থেকে দূরে থাকতে মালতী বললেন। এখানে আমরা নিরাপদে থাকব কিছুক্ষণের জন্য। তারপর, যখন বীরেন্দ্র চলে যাবে, আমরা শিলিগুড়ি যাব। আমরা কুঁড়েঘরে বসলাম। বিশাল ক্লান্ত হয়ে আমার কোলে ঘুমিয়ে পড়ল। মালতী জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন। রমেশ দরজার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ আমি একটা গুলির শব্দ শুনলাম। রমেশ চিৎকার করে মাটিতে পড়ে গেল। একটা গুলি তার বুকে লেগেছে। আমি চিৎকার করে উঠলাম। মালতী দৌড়ে রমেশের কাছে গেলেন। রমেশ, রমেশ, রমেশ মালতীর হাত ধরল। মাসিমা, আপনারা পালান। তিনি আসছেন। বীরেন্দ্র কুঁড়েঘরের সামনে এসে দাঁড়ালেন, হাতে পিস্তল। এত দূর পালাবে, মালতী? তুমি ভেবেছিলে আমি তোমাদের যেতে দেব? আমি বিশালকে আরও জোরে ধরে রাখলাম। মালতী উঠে দাঁড়ালেন, রমেশকে মাটিতে রেখে। বীরেন্দ্র, তুমি কি পাগল হয়ে গেছ? তুমি রমেশকে গুলি করলে। সে আমার বিশ্বাসঘাতকতা করেছে। আমার বিশ্বাসঘাতকতা করার শাস্তি মৃত্যু। বীরেন্দ্র বললেন, তার চোখে পাগলের দৃষ্টি। বীরেন্দ্র, ছেড়ে দাও আমাদের। অঞ্জলি আর বিশালকে যেতে দাও। তারা কিছুই জানে না। মালতী বললেন। অঞ্জলি সব জানে। সে আমার গোপন ঘর খুঁজে পেয়েছে। সে আমার ডায়েরি পড়েছে। তাকে যেতে দিতে পারি না আমি। বীরেন্দ্র বললেন। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। অঞ্জলি, আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। তোমাকে সব দিতে চেয়েছিলাম। কিন্তু তুমি আমাকে প্রত্যাখ্যান করেছ। আপনি আমার স্বামীকে হত্যা করেছেন, আমি চিৎকার করে বললাম। আপনি একজন হত্যাকারী। বিকাশ আমার ব্যবসা নষ্ট করতে যাচ্ছিল। আমি তাকে থামাতে বাধ্য হয়েছিলাম। বীরেন্দ্র বললেন। আর এখন আমি তোমাকেও থামাতে বাধ্য। সে পিস্তল তুললেন আমার দিকে। আমি চোখ বন্ধ করে বিশালকে আরও জোরে ধরে রাখলাম। হঠাৎ একটা গুলির শব্দ হল। আমি চোখ খুলে দেখি, বীরেন্দ্র মাটিতে পড়ে গেছেন। তার পিছনে দাঁড়িয়ে আছেন একজন পুলিশ অফিসার, হাতে পিস্তল। সবাই ঠিক আছে? পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আপনি কে? আপনি এখানে কিভাবে? আমি ইন্সপেক্টর রাজেন্দ্র সিং। আমি বীরেন্দ্র দাসকে অনেক দিন ধরে খুঁজছিলাম। তিনি একটা বর পাচার চক্রের সাথে জড়িত। আমরা তার ফোন ট্যাপ করেছিলাম, তাই আমরা জানতে পেরেছিলাম যে তিনি এখানে আসছেন। ইন্সপেক্টর সিং বললেন। আর মালতী? তিনি কোথায়? আমি জিজ্ঞেস করলাম। আমি দেখলাম মালতী বাইরে গেছেন। ইন্সপেক্টর সিং বাইরে গেলেন তাকে খুঁজতে। আমি বিশালকে নিয়ে বাইরে এলাম। বীরেন্দ্র মাটিতে পড়েছিলেন, অজ্ঞান অবস্থায়। রমেশও মাটিতে ছিল, তার চোখ বন্ধ। মালতী মাসিমা কোথায়? আমি জিজ্ঞেস করলাম ইন্সপেক্টর সিংকে। তিনি ওখানে, ঝরনার পাশে। ইন্সপেক্টর সিং বললেন। আমি ঝরনার দিকে তাকালাম। মালতী সেখানে দাঁড়িয়েছিলেন, তার চোখে পানি। আমি তার কাছে গেলাম। মাসিমা, আমি ডাকলাম। অঞ্জলি, আমি অনেক ভুল করেছি। মালতী বললেন। আমি বীরেন্দ্রকে সাহায্য করেছিলাম, কারণ আমি তাকে ভালোবাসতাম। কিন্তু যখন সে বিকাশকে মেরেছিল, আমি আর সাহায্য করতে পারিনি। আমি পালিয়ে গেছিলাম সিঙ্গাপুরে। কিন্তু মনের মধ্যে সব সময় এক অপরাধবোধ কাজ করত।
আপনি আমাদের সাহায্য করেছেন, মাসিমা। আপনি রমেশকে সাহায্য করতে বলেছিলেন। আপনি আমাদের নিয়ে পালাচ্ছিলেন আমি বললাম। হ্যাঁ, কিন্তু অনেক দেরি হয়ে গেছে অঞ্জলি। রমেশ মারা গেছে। আর বীরেন্দ্র সে যা করেছে তার জন্য তাকে শাস্তি পেতে হবস।